বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন, গল্পের মায়াজাল। আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ডাক্তারের বিপদ। গল্প পাঠে আমি অভিষেক। তাহলে শুরু করা যাক। অনেক দিন আগের কথা। সন্ধেবেলায় পাশের গ্রাম থেকে ডাক এলো। না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না করতে পারলেন না। এসেছিলেন এক ভদ্রলোক। ডাক্তারবাবু ভাবলেন যাই, আর তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতে হলো। দূর অবশ্য বেশি নয়, দুটি গ্রামের মধ্যে মাইল চারেকের একটা বিলের ব্যবধান। এই বিলটা সম্বন্ধে চারপাশের লোকের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বটগাছটা আছে, সেখানে যে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিলে যে তারা নিজে তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কি আছে। তিনবার দুর্গা নাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধ্যেবেলাতেই বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। তার ওপর সঙ্গে আলো নিয়ে আসছে দুজন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশগল্প করতে করতে চলে আসছেন। বরং বেশ ভালোই লাগছিল। যে বটগাছটা সম্বন্ধে সকলেরই ভয়, তারই নিচ দিয়ে আসতে ভয় তার গা ছমছম করলেও কেমন একটু গর্ববোধ করছিলেন। এমনি করে আস্তে আস্তে যখন গ্রামের সীমানায় এসে পৌঁছেছেন, আর মাত্র মাইলখানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাত্রে হঠাৎ একটা ঘোড়া দেখে এরা তিনজনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকদের জিজ্ঞেস করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বললে, সম্ভবত মদননগরের বাবুদের, তারা একটা নতুন ঘোড়া কিনেছেন, বোধহয় সেইটে। আরেকজন বললে, জিন লাগাম পরানো, হয়তো রাস্তায় কোনো সবার ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর ঘোড়ায় চড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো মনে হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার ওপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ের আর কিছু ছিল না। ঘোড়াটি দেখেই লোভ হচ্ছিল। এটাতে চড়ে যেতে পারলে এই মাইলখানে খাঁটার দুর্ভোগ ভুগতে হয় না। একজন সঙ্গী তার মনের বুঝে বললেন, যাবেন না কিটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে ফিরিয়ে দিলেই চলবে। ডাক্তার মনে মনে লোভে উসখুস করলেন। প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, খান না কার ঘোড়া, হয়তো বলবে। চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বললে, বললেই হলো, আমরা কি চুরি করেছি নাকি? জানতো চড়ে, যা হয় সে আমরা বুঝবো। বলে ছাদে ফুলিয়ে ঘুষি মারলে। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজের তাগিদও কম নয়। সকাল সকাল বাড়ি ফেরা নিতান্ত প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না। টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগল। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এককালে বেশ ভালো ঘোড়া সওয়ার ছিলেন। এখনো ঘোড়া দেখলে তাঁর পা সুরসুর করে। অনেকদিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো একটা ভালো ছাতক দেন। হাতে চাবুক ছিল না, ছিল একটা ভাঙা ছাতা। সেটা নিয়ে আঘাত করতে ঘোড়াটা তীরের মতো ছুটল। বহু ঘোড়ায় তিনি এককালে চড়তেন। অনেক বদখেয়ালি তেজি ঘোড়া শায়েস্তা করেছেন, কিন্তু কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে এ তাঁর ধারণাই ছিল না। থামাবার জন্য তিনি বহু চেষ্টা করলেন,
কিন্তু কিছুতেই থামানো যায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছোটে। মনে হলো মাটিতে যেন তার পা ঠেকছে না। এক একখানা গ্রাম চক্ষের নিমেষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, অর্থাৎ রাস্তা বলে কিছু নেই, কেবল বাবলার বন। তার মধ্যে দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটছে ডাক্তারবাবু কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্যে দিয়ে ছুটছে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো কিছু দূর আগে নদী দেখে। তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামতে হবে। রূপসী প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট। কিন্তু এটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয় তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনি করে কতক্ষণ চলেছিলেন জানেন না। হঠাৎ এক সময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ি দেউড়ির ভিতর দিয়ে এসে একজন ঘোড়ার লাগাম চেপে ধরলে, আরেকজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করলে। ডাক্তারবাবুর তখন জ্ঞান ছিল বলা চলে, ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আরেকজন চাকর পা ধোয়ার জল, গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ হলেন। তারপর হলঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হলঘর, নিচে ঘরজোড়া ফরাস পাতা, অনেকগুলো তাকিয়া এখানে ওখানে ছড়ানো। উপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মধ্যখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। তাঁর মাথায় প্রকাণ্ড বড় টাক ঝাড়ের আলোয় চকচক করছে। পাকা আমের মতো টুকটুকে রং। গায়ে একটা ফিনফিনে হাতকাটা বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাটা দেখা যাচ্ছে। পরনে দামি একখানি ধুতি। কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে একবার তাকিয়েই নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তাঁর চোখের দিকে তাকিয়ে ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। মোরা ছাগলের মতো ঘোলাটে চোখ মানুষের দেখা যায় না। সে দৃষ্টিতে তাঁর হাড়ের ভেতর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন। ঘর নিস্তব্ধ। কেবল দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন রাত্রি মোটে 12:05। ভয় করবার কিছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছেছেন। তবু কেমন একটা অজানা ভয় তাঁর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিক ওদিক চাইতেই একটা চাকর এসে রূপোর গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে দিলে। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখেও চোখ পড়ে গেল। ভদ্রলোক চমকে উঠলেন। তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এর চোখও তেমনি ঘোলাটে, কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর যেন জুড়িয়ে গেল। তখনই আরেকজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কিরকম দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা? চমৎকার তামাক। খেতে খেতে সুখে চোখ বুজে আসে।
সেই বুড়ো ভদ্রলোক তখনও একমনে তামাক টেনেই চলেছিলেন, কিন্তু একটা কথাও বলছিলেন না। বাইরে বহু লোকজন যাওয়া আসা করছিল, কিন্তু তাদের কারোর মুখে হাসিও নেই, কথাও নেই। আরও একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু চারিদিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলছে। এতগুলো লোক যে এই বাড়িতে আছে তা চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবুর মনে হলো এই বাড়িতে হয়তো কারো কঠিন অসুখ করেছে, হয়তো অখন তখন অবস্থা। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজনের মুখ দিয়েও আর কথা সরছে না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এ বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ লোক তাতে সন্দেহ নেই। ওদিকের ২০-২৫ মাইলের ভেতর প্রত্যেক গ্রাম কখনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন। ঘোড়া তাঁকে ২ ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যত জোরেই ছুটুক, ২ ঘন্টায় আর কতই বা রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করেও এবারই ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করবেন বলে মনে করছেন, এমন সময় খাবারের ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারের চক্ষু স্থির। প্রকাণ্ড এক সোনার থালায় খান কয়েক ফুলকো লুচি, তার চারিদিকে কত যে তরকারি থরে থরে সাজানো, গরিব ডাক্তারবাবু কখনো তা চোখেও দেখেননি। রাত হয়েছে, অতিরিক্ত পথশ্রমে ক্ষুধাও কম লাগেনি। তিনি আর কাল বিলম্ব না করে খেতে বসলেন। খেতে বসেই মনে হলো সবই আছে বটে, কেবল এক টুকরো লেবু আর নুন নেই। কথাটা তার মনে উদয় হওয়া মাত্র ঠাকুর এসে একটা রেকাবিতে করে নুন আর লেবু রেখে গেল। সব রান্নাই চমৎকার হয়েছিল, বিশেষ করে তুপসে মাছ ভাজা বড়ই ভালো লাগল। এদিকে তুপসে মাছ পাওয়া যায় না। ভদ্রলোক কি করে কোথা থেকে জোগাড় করলে কে জানে। ডাক্তারবাবুর মনে মনে হাসি পেল যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তুপসে মাছ জোগাড় করেছেন, আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি। চিন্তা করা মাত্র গলদা চিংড়ির মালাইকারি এলো। ডাক্তারবাবু কিন্তু একথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্র কি করে এক একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে। ভাবলেন বোধহয় দিতে ভুলে গিয়েছিল, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কুলের কাছে টেনে নিয়ে দেখলেন ফলের আর কিছু বাকি নেই, এক আম ছাড়া। তাই এবার এদিকে আম মোটেই হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাল্গুনের গোড়ায় কদিন কি যে কাল বৃষ্টি হলো, একটি মুকুলও রইল না, সব ঝরে গেল। আম নেই সেই জন্যই। কিন্তু সেই মুহূর্তে মালদহের ভালো ফজলি আম যখন তাঁর সামনে এলো, তখন তার বিস্ময়ের সীমা রইল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইতেই সেই চোখ মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ নামিয়ে চলে গেল বটে, কিন্তু সেই এক মুহূর্তের দৃষ্টি তাঁর হাড়ের ভিতর পর্যন্ত ঠকঠক করে কাঁপিয়ে দিল। ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তাঁর মন তখন বিভ্রান্ত হয়ে উঠেছে। কি যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ করে এই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনো ঠিক সেই জায়গায়, ঠিক তেমন করে বসে, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হচ্ছিল ভদ্রলোকের মাথাটা আসল নয়, শ্বেতপাথরের কিংবা অমনি কোনো কিছুর। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করছিলেন না, মাথাটা নকল নয়, আসলই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন?
কথাই বা বলেন না কেন? এ কিরকম ভদ্রতা? এমন সময় ভিতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্যে। রোগীর নামে ভদ্রলোক চাঙা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবু উৎসাহের সঙ্গে ভিতরে গেলেন। কত ঘর, কত বারান্দা যে পার হলেন তার আর ইয়ত্তা নেই। এত বড় বাড়ি রাজারাজাদের ছাড়া কারো হয় না। কিন্তু কোথাকার রাজা ওরা? তিনি কি এদের নামও শোনেননি? কি জানি এ কোন দেশ? অবশেষে রোগীর ঘরে গিয়ে উপস্থিত হলেন। প্রকাণ্ড বড় হলঘরের এক প্রান্তে একখানা মেহগনি খাটের ওপর রোগী আপাদমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। তার মাথার একরাশ চুল খাট থেকে মেঝে লুটিয়ে পড়েছে। শিওরে একটি মোমবাতি মিটমিট করে জ্বলছিল। সে আলোয় এত বড় হলঘরের কিছুই আলো হচ্ছিল না, কেমন অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছিল। খোলা জানলা দিয়ে ঘরের স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়েছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কি করে তাঁর আগেই এসে ঘরের মাঝখানে বসে আছেন। এ ঘরেও মেঝেতে জাজিম পাতা, আর ভদ্রলোক নিচের ঘরের মতো অবিকল তেমনি করে বসে, চোখ নামানো, মুখে সেই গড়গড়ার নল, নিঃশব্দে বসে। কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপটে হয়ে পড়েন। ডাক্তারবাবু একবার ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছুই ভ্রুক্ষেপ না করে রোগীর পাশের খালি চেয়ারটায় বসলেন। কারো দিকে নাচেই যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন, কতদিন থেকে অসুখ হয়েছে? অসুখটা কি? কেউ জবাব দিলে না। ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, কই দেখি মা আপনার হাতটা। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল, কিন্তু মুখের ঢাকা খুললে না, বোধহয় স্ত্রীলোক বলে। ডাক্তারবাবু আরও এগিয়ে এসে আরেকবার বললেন, দেখি হাতখানা। বলে হাত বাড়াতেই আরেকখানা হাত চাদরের ভিতর থেকে বেরিয়ে ধীরে ধীরে তাঁর হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, আস্ত একখানা হাড়। ডাক্তারবাবু সমস্ত দেখে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয়ে তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে বাতি গেল নিভে। হা হা করে চারিদিক থেকে আওয়াজ উঠল। মনে হলো সে শব্দে সমস্ত বাড়িটা বোধহয় হুড়মুড় করে তার মাথায় ভেঙে পড়বে। আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় নিচে নিচে বেড়াচ্ছে, আর মিটিমিটি হেসে ইশারা করে তাকে যেন ডাকছে। ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হল তখনও ভালো করে ভোর হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাত্রে যে ঐশ্বর্য দেখেছেন তার কিছুই নেই। দেওয়ালে চুনবালি খসে খসে পড়েছে, গুলগুলিতে হাজার হাজার চামচিকে বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠেছে। মেঝেতে কাল যে জাজিম দেখেছেন তার চিহ্নমাত্র নেই। সে লোকজনও কোথায় অদৃশ্য হয়েছে। ঘরের এক প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। তার উপরে যে ছেঁড়া তোষকটা আছে তার থেকে ইঁদুরে তুলোবার করে ঘরময় ছড়িয়েছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে এসে বসলেন। চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক, অথবা বহুদিন পর ঘোড়ায় চড়ার জন্যই হোক, সর্বাঙ্গে ব্যথা বোধ হচ্ছিল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যদি কারো দেখা পাওয়া যায়। এমন সময় দেখা গেল একটি আধবুড়ো লোক আপন মনে হনহন করে আস্তে আস্তে হঠাৎ তাঁকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এইবার ছুট দেবে বোধ হয়। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনুন মশাই, শুনছেন? এটা কোন জায়গা বলতে পারেন?
মানুষের গলা শুনে লোকটা যেন আশ্বস্ত হলো। তবু দূর থেকেই বললে, মহেশপুর, মালদা জেলা। বলেন কি, সে যে অনেক দূর। তা বোম্বাই থেকে অনেক দূর বই কি, এখান থেকে কাছেই। লোকটি এতক্ষণে কাছে সরে এলো, হেসে বলল, থেকে আসছেন? ডাক্তার বুঝি? হ্যাঁ, ডাক্তার। আসছি মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুরের কাছে আমার বাড়ি। বুঝেছি। কি বুঝলেন বলুন তো? এখানে বসুন। লোকটি তার কাছে বসে বললে, এই যে বাড়ি দেখছেন, এরা এককালে রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে। কলেরা জোর লাগতেই এখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রীপুত্র নিয়ে সরে পড়েন। ঠিক সেই রাত্রেই রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র বের কলেরা হলো। গ্রামে ডাক্তার নেই। চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল যেখান থেকে হোক ডাক্তার আনতে, কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পেয়ারের ঘোড়া মশাই, অমন ঘোড়া আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। মাঝ থেকে সেটারও যে কি হলো, রাস্তাতেই মারা গেল। আর ভোর হতে না হতে রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন ভোজবাজি। কর্তাবাবুর কথা শুনতেই ডাক্তার শিউরে উঠলেন, বললেন, তারপর? তারপর আর কি মশাই, মাঠে কোনো ডাক্তারকে রাত্রে একা পেলে তাঁর রক্ষে নেই। আপনি একা নন, এর আগে 2-3 জন ডাক্তার এমনি বিপদে পড়েছিলেন। উঠতে উঠতে লোকটি বলল, 100 মাইলের ফেরে পড়েছেন। হে বেলা আমার ওখানে খাওয়া দাওয়া করবেন, চলুন, ও বেলা অন্য ব্যবস্থা করা যাবে। ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, তাই চলুন। শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা গল্প ডাক্তারের বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি না এরপর কোনো গল্প রেকর্ড করা সম্ভব হবে কিনা, কারণ চারপাশে একটা পুজোর মাইকের ব্যাপার থাকে। তবে কথা দিচ্ছি, পুজোর পরে বিজয়া দশমীর একটি গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। আর গল্পের মায়াজালের পক্ষ থেকে সকলকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।